তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার যে 4 নম্বর সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্নটা কী বলেছে যে এদেশের প্রায় সব জায়গাতেই শীত তোমাদের কিসের মতো বলো তো? তোমাদের কিন্তু গ্রীষ্মের মতো। আচ্ছা, পোড়ার মুখো কাপড়ে মিনছে বলতে বোঝানো হয়েছে কাকে বলা হয়েছে? এখানে কিন্তু পদ্মলোচন শাহকে বলা হয়েছে। যা গিয়ে তোর ওই উঠানে তোর দ্বারা, উঠানে কোথায় দাঁড়াতে বলা হয়েছে? এখানে লাউ মাচাটির পাশে কিন্তু দাঁড়াতে বলা হয়েছে। ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পাখি পোষা ছিল বলো তো? এটা কিন্তু তোমার ময়না পাখি পোষা ছিল। বৃহস্পতি এটি কী জাতীয় শব্দ? এটা তোমার অর্ধ তৎসম শব্দ। এই দেখো, তোমার অর্ধ তৎসম। আচ্ছা, ভাববাচক বিশেষ্য বা বহুবচন হয়ে গেলে কি হয়ে যাবে বলো তো? এটা কিন্তু তোমার জাতিবাচক বিশেষ্য হবে। আচ্ছা, কে কে খেলতে যাবে? রেখাঙ্কিত পদটি এখানে দেখো, কে কে নিচে দাগ দেওয়া আছে, কে কে এখানে রেখাঙ্কিত পদটি কী বাচক বলো তো? কে, আমরা কে কখন বলি? যখন প্রশ্ন করি, তাই এটা কিন্তু প্রশ্নবাচক সর্বনাম। আচ্ছা, ফাউন্টেন পেন, এখানে ঝর্ণা কলম বলেছে। আচ্ছা, এইটা কি? এটা কিন্তু তোমার কি করা হয়েছে? আসলে দেখো, ফাউন্টেন পেনকে বাংলায় বলা হয় ঝর্ণা কলম। তাহলে কি করা হয়েছে? তোমার ট্রান্সলেট করা হয়েছে, অর্থাৎ এটা অনুদিত শব্দ। আবার তোমাকে একটু সাবধান করা দরকার। এখানে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? এখানে কিন্তু মিস নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতাকে বলা হয়েছে। আচ্ছা, কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে গেছে? কামরাঙা লাল মেঘ গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। দুইয়ের প্রশ্নগুলো দেখো, রথের হাটে রাধারানীর মালা বিক্রয় হয়নি কেন? আসলে দেখো, রথের টান অর্ধেক হতে না হতেই তুমুলভাবে বৃষ্টি শুরু হয় এবং মেলা ভেঙে যায়। প্রবল বৃষ্টি না কমায় রথের হাটে মালা কেনার জন্য কেউই ছিল না বলে রাধারানীর মালা বিক্রি হয়নি। আচ্ছা, মার্গারেট এলিজাবেথ নোবেল এর নাম নিবেদিতা হলো কিভাবে? আচ্ছা, স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আয়ারল্যান্ডের অধিবাসী মিস মার্গারেট এলিজাবেথ নোবেল ভারতে এসে বিদ্যাসাগরের শিষ্যত্ব গ্রহণ করেন। স্বামীজির অনুপ্রেরণায় তিনি ভারতের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বলে স্বামী বিবেকানন্দ তার নামকরণ নিবেদিতা দিয়েছিল, অর্থাৎ ভগিনী নিবেদিতা। ফার্সি ভাষার প্রভাব কোন কোন ভারতীয় ভাষার সাহিত্যে মুখ্য? এখানে দেখো, উর্দু আর হিন্দি সাহিত্যে কিন্তু মুখ্য। মরদ কি বাত হাতি কে দাঁত প্রবাদটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? ভারতের জন্য কাজ করতে এসে মিস নোবেল যদি বিফল হয় বা কিংবা অসম্মত হয়, তবু বিবেকানন্দ তার পাশে অমরণ থাকবেন। তার এই কথা কখনোই কিন্তু নড়চড় হবে না জানিয়ে স্বামীজি উক্ত প্রবাদটি চিঠিতে ব্যবহার করেন। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কার কথা বলা হয়েছে বলো তো? এখানে জন্মভূমি বা বাংলা ত্যাগী প্রবাসী নগর জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত মানুষদের কথা বলা হয়েছে। ইনকিলাব শব্দটি কে বাংলায় এনেছেন? ইনকিলাব শব্দটি বাংলায় এনেছেন তোমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তৎসম শব্দ কাকে বলা হয় বলো তো? দেখো, তৎসম, তদ যোগ সম, তদ অর্থাৎ তৎ কিন্তু সংস্কৃত, তদ সম অর্থাৎ সমান, অর্থাৎ যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকল, অবিকৃতভাবে বা অপরিবর্তিতভাবে গৃহীত বা ব্যবহৃত হয় তাদেরকে কিন্তু আমরা তৎসম শব্দ বলি। যেমন বলো, পিতা, গৃহ, মাতা, চন্দ্র, সূর্য ইত্যাদি। বাংলা সাধু ভাষার শতকরা প্রায় 45% তৎসম শব্দ কিন্তু। একপদী বিশেষণ কাকে বলা হয়? এর উদাহরণ দাও। একটিমাত্র পদের সাহায্যে যে বিশেষণ পদ গঠিত হয় তাকে কিন্তু একপদী বিশেষণ বলা হয়। যেমন নির্মল জল, হিংস্র পশু, দীপ্ত সূর্য প্রমুখ। যিনি খান চিনি তারে যোগান চিন্তামণি। এখানে দেখো, চিনির নিচে দাগ দেওয়া আছে। আর চিনিটা কি? চিনিটা একটা বস্তু, তাই এখানে কিন্তু বস্তুবাচক বিশেষ্য। ব্যামো এটা কি বলতো? কি জাতীয় শব্দ? এটা কিন্তু তোমার অর্ধ তৎসম শব্দ। আর হুকোটা কি শব্দ? হুকো হলো বিদেশি শব্দ। এবার 3-এর যে প্রশ্নগুলো আছে, চলো আমরা পিডিএফ থেকে দেখছি। এরই মাঝে রয়েছে বাংলার প্রাণ। এরই মাঝে বলতে কবি কী বুঝিয়েছেন? রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত 7টি তারা কবিতায় জীবনানন্দ দাশ এরই মাঝে অর্থাৎ সান্ধ্যকালীন বঙ্গ প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য বা বিচিত্র গন্ধের মধ্যে খুঁজে পেয়েছেন বাংলাদেশের প্রাণের হদিশ। অস্তগামী সূর্যের রক্তিম আলোয় রাতের অন্ধকারে ডুবতে যাওয়া মেঘের কামরাঙা লাল বর্ণের মধ্যে বাংলার নীল সন্ধ্যার মোহময় আবেশে নরম ধানে, কলমির ঘ্রাণে কিংবা হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণে, কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের স্পর্শে, কিশোরীর পায়ে দলা মুঠা ঘাস কিংবা পাকা বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার মধ্যে কবি উপলব্ধি করেন বাংলার প্রাণের স্পন্দন। আমরাও ভিখারি হইয়াছি,
কীভাবে ভিখারি হয়েছে? বাস্তবিক রাধারানীরা সংগতিপূর্ণ বা সংগতিসম্পন্ন বা অবস্থাপন্ন বড় ঘরের মানুষ ছিলেন, কিন্তু পিতার মৃত্যুর পর রাধারানীর ও তার মা, বিধবা মা, কিন্তু সম্পত্তির অধিকার নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন এবং হাইকোর্টের রায়ে রাধারানীর বিধবা মা সমস্ত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়। এমনকি বাড়ি থেকে তাদেরকে উৎখাত পর্যন্ত করা হয়। মোকদ্দমা চালানোর খরচ ও ব্যয় অত্যন্ত ব্যয়বহুল এবং সঞ্চিত অর্থ তাদের ব্যয় হয়ে যায়। নিজের গহনা বিক্রি করে কিন্তু রাধারানীর মা সুবিচারের আশায় প্রিভি কাউন্সিলে একটি আপিল করেছিলেন। এই সমস্ত কারণে তাদের হতদরিদ্র অবস্থা হয়েছিল, কিন্তু বিঘ্ন আছে তাতে বহু। এবার চিঠি রচনা অনুসারে বহু বিঘ্নের পরিচয়, এখানে যে বিঘ্ন রয়েছে সেই বিঘ্নের পরিচয় কিন্তু এখানে দিতে বলেছেন। দেখো, চিন্তানায়ক বিবেকানন্দ বিশ্বাস করেন যে মিস নোবেলকে খোলাখুলি জানিয়েছেন, এখানে কিন্তু নোবেল, হ্যাঁ নোবেল লিখে দেবে, নোবেলকে খোলাখুলি জানিয়েছেন ভারতবর্ষের কাজে তার বিরাট ভবিষ্যতের কথা। পরাধীন ভারতবর্ষের দুর্দশা মুক্ত করতে, নারী জাতি চরম অপমানের হাত থেকে রক্ষা করতে একজন প্রকৃতি সিংহী রূপে মিস নোবেলের প্রয়োজনীয়তা কিন্তু অনুভব করেছেন বিবেকানন্দ। তার দৃষ্টিতে মিস নোবেল সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। বিদ্যাসাগর বুঝতে পেরেছেন যে ভারতের কাজে মিস নোবেলকে, এইখানে একটু মিস্টেক হয়েছে, নোবেল করবে। মিস নোবেলের বিরাট ভবিষ্যৎ থাকলেও তাতে কিন্তু বিঘ্নও আছে বহু। পরাধীন ভারতবর্ষের দুঃখ, দুর্দশা, বেদনা, কুসংস্কার, দাসত্ব কী ধরনের তার ধারণার বাইরে। মিস নোবেল ভারতে এসে নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারী পরিবেষ্টিত অবস্থায় দেখতে পাবেন এবং ইংরেজ জাতি তাদের স্পর্শ সম্পর্কে পরাধীন ও কুসংস্কারচ্ছন্ন ভারতীয়বাসীর যে বিকট ধারণা, ভয় কিংবা ঘৃণা যে কারণেই হোক না কেন, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। তাই মিস নোবেল যদি ভারতীয়দের কিছু করেন তাহলে শ্বেতাঙ্গরা মিস নোবেলকে খামখেয়ালি মনে করবে এবং তার প্রত্যেকটি গতিবিধি কিন্তু সন্দেহের চোখে দেখবে। তাছাড়া ভারতবর্ষের জলবায়ু গ্রীষ্মপ্রধান, শহরের বাইরে কোথাও কিন্তু ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার উপায় নেই। স্বামী বিবেকানন্দ এইসব বিঘ্নের কথা মিস নোবেলকে জানানোর পর বলেছেন, তা এ সত্ত্বেও তুমি যদি কর্মে প্রবৃত্ত হতে সাহস হও তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, চিঠি রচনার মূল বিষয়বস্তু লেখো, সংক্ষেপে লেখো। এটা দেখো আমি করে দিয়েছি, এখানে তোমরা সবাই কিন্তু প্যারা করেই করবে, এটা আমি আলোচনা করছি না, তোমরা স্ক্রিনশট এটা নিয়ে নাও। এখানে কিন্তু তোমার শেষ হয়েছে। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, লেখক এরূপ মন্তব্যের কারণ কি? এইটাও দেখো, এটাও অত্যন্ত সহজ আছে, আমি আলোচনা এটা করছি না। দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবে। আর পরের যে প্রশ্নটা আছে এগুলো বড় প্রশ্ন, তাই আমি আলোচনা করছি না। আর এইটা 3 নম্বর যে সেটটায় রয়েছে, 3 নম্বর সেটে কিন্তু তোমার মোটামুটি আলোচনা করেছি, দেখো। আর এই যে এখানে দেখো চিলিয়ান জাদুঘর আজ তামাশা দেখাবেন, বক্তা কে আর চিলিয়ান জাদুঘরের নাম কি? বক্তা কে? অবশ্যই কোভারবিয়াস। আর চিলিয়ান জাদুঘরের নাম কি ছিল? আর্গাস ছিল। আর তার পোশাক পরিচ্ছদের বর্ণনা দেখো, পক্ষীবিজ্ঞানী সম্মেলনে চেয়ারম্যান কোভারবিয়াস তার কাছে পাখি নিয়ে আর্গাসের ম্যাজিক শুনে বিশেষ আগ্রহ দেখাতে চান তা প্রফেসর শঙ্কু। আর্গাসের চেহারা ও পোশাকের বেশ রহস্য উদ্দীপক, টিয়া পাখির মতো নাক, মাঝখানে সিথি করা চকচকে কেশরাশি -20 পাওয়ারের তোমার পুরু কাচের চশমা, লোকটি 6 ফুটের বেশি লম্বা, কালো কোটের ভেতর দিয়ে ফ্যাকাশে শীর্ণ হাত দুটি সঞ্চালনে দর্শক সম্মোহিত হয় এবং ম্যাজিকের মান তেমন না হলেও আর্গাসের রোমাঞ্চকর উপস্থিতি দর্শকের শ্রম আর অর্থ পুষিয়ে দেয়। আর চিলিয়ান জাদুঘর আর্গাসের ম্যাজিকের বিশেষত্ব হলো প্রদর্শনীতে পাখির ব্যবহার করেন। ম্যাজিকে নানান রকম পাখি তিনি ব্যবহার করেছেন, যেমন হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, 3 হাত লম্বা সারস, এক ঝাঁক তোমার হলো হামিং বার্ড, তারপরে তোমার ম্যাজিকের কাজে লাগানো হয়েছে। এই পাখিগুলো দেখে বোঝা যায় যে আর্গাস পাখিগুলোকে বেশ দক্ষতার সঙ্গেই প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদের দক্ষতা কিন্তু করভাসের চেয়ে অনেক বেশি নিম্নমানের ছিল। আচ্ছা, এইবার তারপরে যে 6-এর যে প্রশ্নটা রয়েছে সেইটা তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, খুব ছোট আছে আর সহজও আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।